হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস নার্সিং একাডেমি। তোমাদের যে টপিকটা আগের দিন আমি পড়িয়েছি সেটা হচ্ছে কোষের গঠন ও কাজ। আগের দুটো ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কতদূর অবধি পড়ানো হয়েছে? সেখানে পড়ানো হয়েছে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ অবধি। ঠিক আছে, আজকে আমরা কোথা থেকে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে ইউক্যারিওটিক কোষ থেকে। ঠিক আছে, আর তোমাদের শুরুতে বলে রাখি যে তোমরা যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা যদি যোগাযোগ করতে চাও বেটার প্রিপারেশনের জন্য, তো তোমরা যোগাযোগ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, ঠিক আছে, চলো শুরু করা যাক ক্লাসটা। আজকে তোমাদের শুরু হবে ইউক্যারিওটিক কোষ থেকে। এবার ইউক্যারিওটিক কোষ বিভিন্ন অনেক ধরনের হচ্ছে, তার মধ্যে উদ্ভিদ কোষ আছে, প্রাণী কোষ আছে, অনেক ধরনের আছে। আমরা দেখছি আস্তে আস্তে। এখানে এক ধরনের উদ্ভিদ কোষ দেখানো হয়েছে, এক ধরনের ইউক্যারিওটিক কোষ, সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এরকম এটা আমরা কি পড়েছিলাম একটুখানি, উদ্ভিদ কোষের বাইরে আমরা কি থাকে পড়েছিলাম? কোষ প্রাচীর। ঠিক আছে, এর পরের স্তরটা কি? এটা হচ্ছে কোষ পর্দা। আমরা প্রথমে একটা ওভারঅল আইডিয়া দিয়ে নেব যে ইউক্যারিওটিক কোষটা কি, তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, উদাহরণ কয়েকটা দেখে নেব। তারপরে আমরা এখানে তোমাদের মেইনলি উদ্ভিদ কোষটা সম্পর্কে আর প্রাণী কোষ সম্পর্কেই বলা হয়েছে। ঠিক আছে, এর পুরো যে বিবরণগুলো, যে কোষ প্রাচীর, কোষ পর্দা, প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো। ঠিক আছে না, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ পর্দা। এরপরে আমরা এটা আসি, এটা হচ্ছে গলগি বস্তু। তোমরা আমার সাথে সাথে খাতায় নোট করতে থাকো, তাহলে এক জায়গাতে থাকবে, তোমরা যখন পরে পড়বে সেটা একবার দেখলেই তোমাদের পড়া হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। এটা হচ্ছে গলগি বস্তু, এটা হচ্ছে প্লাস্টিড। এটা কি? প্লাস্টিড। এটা হচ্ছে প্লাস্টিড। এটা কি? এটা হচ্ছে ভ্যাকুওল। এটা হচ্ছে ভ্যাকিউল বা কোষ গহ্বর। এটা প্রাণী কোষেও থাকে, তবে আকৃতিতে ছোট আকারের হয়। ঠিক আছে, বা কোষ গহ্বর। এটা আমরা কি? এটা আমরা জানি, এটা প্রাণী কোষেও থাকে, মাইটোকন্ড্রিয়া। আমরা জানি একে কি বলে? কোষের শক্তিঘর বলা হয়, তাই তো? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর কি আছে? এটার নাম কি? আচ্ছা, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। ঠিক আছে, এটা হচ্ছে লিখে দিই আমি বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে উদ্ভিদ কোষ। আচ্ছা, এবার দেখি এটা কি? এটা হচ্ছে সাইটোস্কেলিটন। এটা হচ্ছে সাইটোস্কেলিটন বা কোষ গহ্বর, সরি কি বলছি, বা কোষ কঙ্কাল। এটা হচ্ছে সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। আর কি আছে? এইগুলো। এটাকে বলা হয় হচ্ছে স্পেরোজোম। এটা হচ্ছে স্পেরোজোম। স্পেরোজোমটা কি? এটা হচ্ছে উদ্ভিদ কোষের লাইসোজোম। লাইসোজোম আমরা জানি যে প্রাণী কোষে থাকে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের লাইসোজোম। এটা হচ্ছে উদ্ভিদ কোষের লাইসোজোম। আর কি আছে দেখো, এইটা রয়েছে, এটা আমরা, এটা হচ্ছে কি? নিউক্লিয় পর্দা। এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। এই জায়গাটা একটু দেখে নাও, এই বাইরে যে পর্দার মতো অংশটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, এর ভিতরে যে দেখো একটা গোল আকৃতির অংশ রয়েছে একদম, এই যে, এটাকে বলা হয় হচ্ছে, দাগ পড়ে গেল, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু মুছে দিই। তোমরা লিখে নিয়েছো তো? এটা আমি জায়গাটা একটু মুছে দিলাম, এটা এক জায়গায় লেখার জন্য, যাতে পরিষ্কার থাকে, যাতে পরিষ্কার হবে, সবটা এক জায়গায় থাকে। আমি এই জায়গাটা মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এই নীল কালারের যে অংশটা জালকের মতো, এটাকে তোমরা সবাই ছোটবেলায় পড়েছো, এটাকে বলা হয় নিউক্লিয় জালিকা।
এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে নিউক্লিয় জালিকা। আর এই যে ঘন যে থকথকে অংশটা রেড কালার দেখো, এই যে লাল কালারের অংশ দিয়ে করেছি, এটাকে কি বলা হচ্ছে? নিউক্লিওলাস। এটাকে কি বলছে? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস, সরি, এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই যে চারটে অংশ, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা আর নিউক্লিওপ্লাজম, এই চারটেকে একত্রে কি বলে? এই চারটেকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়াস। এগুলো তোমরা পড়েছো কিছুটা ছোটবেলায়। আর এই যে নীল অংশটা যেটা নিউক্লিয়াসের ওপরে রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলবো আমরা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। এটাকে আমরা বলবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা ইআরও বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বাকি রয়েছে, এটা বলেছি এই যে এটাকে বলা হয় হচ্ছে, ধরো এখানে দিয়ে দিলাম একটা, এটাকে বলা হয় হচ্ছে মাইক্রোবডিজ। এটাকে কি বলবো? এটাকে বলা হচ্ছে মাইক্রোবডিজ বা মাইক্রোবডিজ। ঠিক আছে, দেখে নাও তোমরা এটা, মাইক্রোবডিজ। এরপর আমরা একটা কি করবো? এগুলোর একটা ওভারঅল ভিউ দেখে নেবো, ওভারঅল বৈশিষ্ট্য একটা দেখে নেবো। ভিউ তো দেখে নিয়েছি, একটা ওভারঅল বৈশিষ্ট্য দেখে নেবো। তারপরে প্রত্যেকটা সম্পর্কে আমরা আস্তে আস্তে ডিটেলসে এগুলো সম্পর্কে আমরা জানবো, যে কিভাবে তৈরি হচ্ছে, কি 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 দিয়ে তৈরি, তারপরে বিভিন্ন রকমের যে উদ্ভিদ প্রাণী, বিভিন্ন রকম প্রাণী, তাদের দেহে তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে তৈরি হবে, একটা জিনিস একটা, সেগুলো আমরা দেখবো যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, এটা দেখো তোমরা। এবার আমরা ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি। ঠিক আছে, দেখো ইউক্যারিওট, ইউক্যারিওট এই কথাটা, ইউ আর ক্যারিওটকে যদি ভাঙি তাহলে হচ্ছে ক্যারিয়ন। এই ক্যারিয়ন কথাটা থেকে এসছে ক্যারিওট কথাটা। আর ইউ শব্দের মানে হচ্ছে প্রকৃত, প্রকৃত। আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। প্রকৃত শব্দের মানে এটা হচ্ছে ইউ মানে হচ্ছে প্রকৃত, আর ক্যারিয়ন মানে হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে এই ইউক্যারিওট যে শব্দটা, সেটা কোথা থেকে এসছে? এই প্রকৃত নিউক্লিয়াস, এই শব্দ, এইটার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে ইউক্যারিওট। ঠিক আছে, আমরা প্রোক্যারিওটিক কোষে কি পড়েছিলাম? যে নিউক্লিয়াস সুগঠিত নয়। আমরা আস্তে আস্তে এটার পরে আসবো হচ্ছে প্রোক্যারিওটিক কোষে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, কোন জিনিসগুলো, সেগুলো ইউক্যারিওটিকে পাই না, বা ইউক্যারিওটিকে কোন জিনিসগুলো দেখতে পাই সেটা প্রোক্যারিওটিকে পাই না। মানে দুটোর মধ্যে হচ্ছে পার্থক্যটা দেখে নেবো তোমাদের। আচ্ছা, আসছে এরপরে এটা দেখে নাও। ইউক্যারিওটিক কোষে কি হয়? আমরা কি দেখতে পাই? নিউক্লিয়াস সুগঠিত। আর কি হয়? ডিএনএ রৈখিক, দ্বিতন্ত্রী আর হিস্টোন প্রোটিন যুক্ত। আমরা যখন প্রোক্যারিওটিক কোষ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রোক্যারিওটিক কোষে হিস্টোন প্রোটিন থাকে না। কেন থাকে না? কারণ আমরা পড়েছিলাম যে হিস্টোন প্রোটিনটা কি কাজ করে, কি কাজ করে? কারণ আমাদের সেলের তুলনায় ডিএনএ সাইজটা বড়, তো ডিএনএকে ওইটুকু সেলের মধ্যে থাকতে গেলে নিশ্চয়ই ওকে ফোল্ড হয়ে থাকতে হচ্ছে। এই প্রসেসটার জন্য হচ্ছে হিস্টোন প্রোটিন দায়ী। কিন্তু প্রোক্যারিওটিক কোষ ওটা সহজ সরল কোষ, তো ওখানে অত জটিলতাও নেই, তাই জন্য অত ডিএনএ এগুলো দরকার নেই ওরকম, সেই জন্য হিস্টোন প্রোটিন সেখানে থাকে না। কিন্তু ইউক্যারিওটিক কোষ একটা জটিল কোষ, সেই জন্য হচ্ছে এখানে হিস্টোন প্রোটিন দরকার। তারপরে কি? রাইবোসোম 80S, আমরা প্রোক্যারিওটিক কোষে পড়েছিলাম কত? রাইবোসোম 70S। আর কি? পর্দাযুক্ত কোষ অঙ্গাণু দেখা যায়, ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়াল হচ্ছে ওখানে থাকে না, আমরা আসছি এরপরে পার্থক্য যখন লিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোষাঙ্গ, বিভিন্ন ধরনের কোষাঙ্গন হচ্ছে দেখতে পাওয়া যায়। তার মধ্যে একক পর্দাযুক্ত যে কোষাঙ্গনগুলি, যে একক পর্দাযুক্ত, দ্বিপর্দাযুক্ত আর হচ্ছে পর্দাবিহীন। একক পর্দাযুক্ত কোষাঙ্গনগুলির নাম কি কি? একটা হচ্ছে গলগি বডি, এই যে আমরা দেখেছি এখানে গলগি বডি। আর কি আছে? এই যে ইয়ার, এটাকে বলা হয় হচ্ছে ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, আমি
কেয়ার করে লিখছি, ঠিক আছে। আর একক পর্দাযুক্ত কি কি আছে আমরা পড়েছিলাম যে লাইসোজোম, মানে এখানে হচ্ছে যে তোমার স্পেরোজোম, যেটা এটা হচ্ছে স্পেরোজোম। প্রাণী কোষের যেটা লাইসোজোম, উদ্ভিদ কোষের সেটাই হচ্ছে স্পেরোজোম হিসেবে কাজ করে। আর কি দ্বিপর্দাযুক্ত কোষাঙ্গাণু, সেটার উদাহরণ কি, একটা হচ্ছে প্লাস্টিড, আরেকটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। একটা হচ্ছে প্লাস্টিড, আরেকটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এই যে প্লাস্টিড একটা, আর হচ্ছে কি কি মাইটোকন্ড্রিয়া। এরপরে আমরা কি রয়েছে, এরপর হচ্ছে পর্দাবিহীন কোষাঙ্গাণু। এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে রাইবোসোম। এটার উদাহরণ হচ্ছে এই যে রাইবোসোম। দেখে নাও একটা তোমরা। এবার আমরা দেখে নেব হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য, ঠিক আছে। দেখো কি আছে, কোষ প্রাচীর উপস্থিত থাকে প্রোক্যারিওটিক কোষে, আর ইউক্যারিওটিক কোষেও কোষ প্রাচীর হচ্ছে উপস্থিত থাকে। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। দু ধরনের কোষের ক্ষেত্রে বা দু ধরনের জীবের ক্ষেত্রে কোষ প্রাচীরের যে তৈরি হয় উপাদান সেটা বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। কোষ প্রাচীরের উপাদান, এখানে মুখ্য উপাদান কি, পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড। তোমরা দুটোই লিখে নিতে পারো যে পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড। আর এখানে দেখো কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি, সাধারণত হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। আর হচ্ছে কি এখানে আদি নিউক্লিয়াস থাকে। আগেটা আমরা পড়েছিলাম যে প্রোক্যারিওটিক কোষের মানেই কি, প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিওটিক কথাটা কোথা থেকে এসেছে, ক্যারিয়ন, তার মানে হচ্ছে আদি নিউক্লিয়াস থাকে। আর ইউক্যারিওটিক কোষে আমরা দেখলাম যেখানে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এই যে ছবিটাই দেখে নাও, সুগঠিত নিউক্লিয়াস দেখো কিরকম রয়েছে, এখানে আমরা জানি নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিয় লাস আর কি নিউক্লিয় প্লাজম। কিন্তু এই আদি নিউক্লিয়াস যেটা, সেখানে এগুলো থাকে না। আর কি এখানে পর্দা ঘেরা কোষাঙ্গাণু হচ্ছে নেই, অনুপস্থিত। আর এখানে হচ্ছে কি পর্দা ঘেরা কোষাঙ্গাণু উপস্থিত। তোমরা যখন করবে তোমরা কিন্তু টোটাল এই পুরো লাইনটাই লিখে নেবে, আমি এখানে শর্টে লিখেছি, তোমরা পুরোটাই লিখবে। রাইবোসোম কিরকম হয়, এটা হচ্ছে 70s প্রকৃতির, 50s আর 30s। এটা আমি আগের দিনও বলেছি, যেটা অঙ্কের ক্যালকুলেশন নয়, এটা হচ্ছে বায়োলজির মতো করে ভাববে। পরে যখন এগোবে তখন এটা দেখানো হবে যে কি করে এই দুটো থেকে 70s বা কি করে এই দুটো থেকে 80s বা 80sটা তৈরি হয়েছে, সেটা তোমাদের পরে দেখানো হবে যখন এগুলো সম্পর্কে, রাইবোসোম প্রত্যেকটা সম্পর্কে যখন ডিটেলসে পড়ানো হবে, ঠিক আছে। আর কি ক্রোমোসোম অনুপস্থিত, কারণ নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে ক্রোমোসোম। এখানে যে ইউক্যারিওটিক কোষে কি থাকে, ক্রোমোসোম হচ্ছে উপস্থিত থাকে, কারণ এখানে কি সুগঠিত নিউক্লিয়াস দেখা যায়। আর কি ভ্যাকুয়াল থাকে না প্রোক্যারিওটিক কোষে, আর এখানে আমরা দেখেছি যে ভ্যাকুয়াল এখানে উপস্থিত। আর কি ডিএনএ প্রোক্যারিওটিক কোষে হচ্ছে নগ্ন, আমরা দেখেছি যে ওখানে কোনো প্রোটিন থাকে না। আর এখানে কি ডিএনএ প্রোটিনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। এখানে ডিএনএ নগ্ন, আর এখানে কি ডিএনএ প্রোটিনের সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। এটা দেখে নাও তোমরা এবার। এখানে কোশ্চেন দেওয়া রয়েছে দুটো, তোমাদের এটা হচ্ছে রিভিশন, মানে আগের দিন যেটা পড়ানো হয়েছে তার উপর বেস করে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে। তোমরা এটা হচ্ছে যে আগের দিন যেগুলো পড়ানো হয়েছে তোমরা সেগুলো যারা রেকর্ডিং দেখোনি, যারা ক্লাস করোনি, তাহলে সেই রেকর্ডিংটা একটু দেখে নিও, ঠিক আছে। আগের দিনের রিভিশন হিসাবে এখানে দুটো কোশ্চেন দেওয়া রয়েছে, তোমরা কমেন্টে এর উত্তরটা দিয়ে দিও, ঠিক আছে। কি রয়েছে, কোষের প্রয়োজনীয় বিপাক্রিয়া ঘটে সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম। এর মধ্যে কোথায় ঘটে তোমরা এটা লিখবে। আর কি এটা হচ্ছে ম্যাচ মেকিং বলে এই ধরনের প্রশ্নকে, ঠিক আছে। এটা হচ্ছে কি নিউক্লিয়ার কোষ পর্দার প্রবর্তিত থলির মতো গঠন, নগ্ন ডিএনএ এদিকে রয়েছে মেসোজোম, আর প্রোক্যারিওটিক রাইবোসোম, ঠিক আছে। এদিকে রয়েছে কোষ পর্দার প্রবর্তিত থলির মতো গঠন 70s, জেনোফোর আর প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। এবার এটা কোনটার সাথে কোনটা যাবে সেটা তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। এটাতে কি রয়েছে, 1-এর 2-এরটা, 2-এর 3-এরটা, এগুলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের এর মধ্যে যেটা ঠিক মনে হবে যে 1-এর সাথে যদি এটা যায় বা 1-এর সাথে যদি এটা যায়, সেটা তোমাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে প্রত্যেকটার সাথে। 2-এর সাথে কোনটা যাচ্ছে, প্রত্যেকটা হচ্ছে এখানে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে। 3-এর সাথে কোনটা যাচ্ছে, 4-এর সাথে কোনটা যাচ্ছে, এভাবে কি তোমাদেরকে এটা মিলিয়ে মিলিয়ে দেখতে হবে, ঠিক আছে। তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা জানি যে ইউক্যারিওটিক কোষ প্রোক্যারিওটিক কোষে যেমন কোথায় কোথায় দেখতে পাওয়া যায় আমরা দেখেছি, সেরকম ইউক্যারিওটিক কোষ এটাও বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায়। এবার এই সব ধরনের ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে, এরা এই যে প্রাণীর মধ্যে রয়েছে সব প্রাণী সমান দেখতে নয়, আমরা জানি বিভিন্ন রয়েছে। যেমন এইটুকুই দেখো না যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আমরা
তো এরা তো দুজনেই আলাদা দেখতে না, কিন্তু এই দুজনের মধ্যে কি রয়েছে, ইউক্যারিওটিক কোষ রয়েছে। সেরকম আরও নিশ্চয়ই অনেক উদাহরণ রয়েছে যার মধ্যে ইউক্যারিওটিক কোষ রয়েছে, তাহলে তারাও নিশ্চয়ই আলাদা দেখতে হবে, আলাদা আকার আকৃতি বিশিষ্ট হবে। তার মধ্যে একটা কি, একটা হচ্ছে প্রোটিস্টা, একটা হচ্ছে প্রোটিস্টা, আর কি আছে, ফাঙ্গি, এটা হচ্ছে ফাঙ্গি। আরেকটাকে কি বলে, প্ল্যান্টি, যেটা প্ল্যান্ট, উদ্ভিদ পুরো জগৎটা এই প্ল্যান্টের মধ্যে পড়ছে। আরেকটা কি রয়েছে, অ্যানিম্যালিয়া, যত যা অ্যানিম্যাল তারা সব এটার মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানিম্যালিয়া। তাহলে কি দেখলাম, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, আর কি হচ্ছে অ্যানিম্যালিয়া। এবার হচ্ছে প্রোটিস্টার ভাগ রয়েছে, যেমন ডায়াটম, তোমরা নাম শুনেছো, ডায়াটম, ইউগ্লিনা, আরো অনেক কিছু রয়েছে। এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ইউক্যারিওটিক কোষের মধ্যে কি কি রয়েছে আমরা দেখছি, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি আর অ্যানিম্যালিয়া, ঠিক আছে। প্রোটিস্টার মধ্যে কি রয়েছে, ডায়াটম, ইউগ্লিনা, ফাঙ্গি তো ফাঙ্গাস যারা, প্ল্যান্টি হচ্ছে সমস্ত যে উদ্ভিদ জগৎ, আর অ্যানিম্যালিয়া হচ্ছে যে আমরা অ্যানিম্যালসটা, তারা হচ্ছে কি অ্যানিম্যালিয়া, ঠিক আছে। এখানে আরেকটা লিখে নিতে পারো প্রোটিস্টার মধ্যে, সেটা হচ্ছে কি প্রোটোজোয়া, এটা হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে। এটা দেখে নাও তোমরা। এখানে একটা জিনিস তোমরা দেখে নাও, মনে করো এটা একটা সেল, এটা একটা সেল, এর বাইরে কি রয়েছে আমরা জানি, কোষ প্রাচীর। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কোষ প্রাচীর রয়েছে। এই সেল থেকে বা কোষ থেকে যদি কোষ প্রাচীরটাকে বাদ দিয়ে দিই, এই তো সেলটা, এখান থেকে যদি আমি কোষ প্রাচীরটাকে বাদ দিয়ে দিই, কোষ প্রাচীরটাকে যদি এই কোষ থেকে যদি আমরা কোষ প্রাচীরটাকে বাদ দিয়ে দিই, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। আমরা কি বলবো সেটাকে, আমরা সেটাকে বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। এবার আমরা কি পড়েছিলাম, যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীর শুধুমাত্র কোথা থেকে, উদ্ভিদ কোষে থাকে, কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এবার এই প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি রয়েছে, কিছু জীবজ ম্যাটেরিয়াল রয়েছে, কিছু নন লিভিং, কিছু লিভিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি রয়েছে, কিছু জীবজ উপাদান হচ্ছে এই প্রোটোপ্লাস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা নন লিভিং যে ম্যাটেরিয়ালগুলো বা অজীবজ যে উপাদানগুলো, সেগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, এই প্রোটোপ্লাস্টের মধ্যে থেকে যদি আমরা নন লিভিং ম্যাটেরিয়ালগুলোকে বাদ দিয়ে দিই, নন লিভিং ম্যাটেরিয়ালগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে হচ্ছে সেটা প্রোটোপ্লাজম। কি পড়ে থাকবে সেটা, প্রোটোপ্লাজম। তার মানে আমরা কি করলাম, যে এই প্রোটোপ্লাস্টের মধ্যে থেকে যদি নন লিভিং ম্যাটেরিয়ালটা বাদ দিয়ে দিই, তাহলে প্রোটোপ্লাজম পড়ে থাকছে। তার মানে প্রোটোপ্লাজম কি, শুধুমাত্র লিভিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার মানে এটা কি জীবজ, লিভিং। এবার এই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, এর মধ্যে সমস্ত প্রোটোপ্লাজমটা কি বললাম যে জীবজ, এই প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকছে আমাদের সাইটোপ্লাজম। তাহলে কি পড়ে থাকছে আমাদের সাইটোপ্লাজম, একটা প্রোটোপ্লাজম অংশ, সেখান থেকে যদি আমরা নিউক্লিয়াসের পোর্শনটাই বাদ দিয়ে দিই, তাহলে আমাদের পড়ে থাকছে হচ্ছে কি শুধুমাত্র সাইটোপ্লাজম। এবার এই আচ্ছা, এবার যদি এই সাইটোপ্লাজম থেকে আমরা বাদ দিয়ে দিই হচ্ছে সাইটোপ্লাজমিক অর্গানিল, যে এই অঙ্গাণুগুলো রয়েছে, সাইটোপ্লাজমে যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে, সেটা হচ্ছে সাইটোসল। সেটা হচ্ছে কি সাইটোসল। একবার দেখে নাও, এটা হচ্ছে কোষ, কোষ থেকে যদি আমরা এই বাইরের লেয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, কোষ প্রাচীরটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটা পড়ে থাকছে হচ্ছে প্রোটোপ্লাস্ট। এবার আমরা পড়েছি যে প্রাণী কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট থাকছে না। এবার এই প্রোটোপ্লাস্ট কি দিয়ে তৈরি, প্রোটোপ্লাস্ট হচ্ছে কিছু লিভিং ম্যাটেরিয়াল যার মধ্যে প্রাণ আছে, আর কিছু নন লিভিং ম্যাটেরিয়াল, এরকম কিছু জিনিস দিয়ে হচ্ছে প্রোটোপ্লাস্ট তৈরি। এরপরে যদি এই প্রোটোপ্লাস্টের মধ্যে আমরা নন লিভিং ম্যাটেরিয়ালটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে লিভিং ম্যাটেরিয়ালটা পড়ে থাকছে।
তার নামটা কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমটা তৈরি কি দিয়ে? নিউক্লিয়াস আর হচ্ছে কি বললাম, সাইটোপ্লাজম। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দিয়ে তৈরি হচ্ছে এই প্রোটোপ্লাজম। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম দিয়ে তৈরি হচ্ছে এই প্রোটোপ্লাজম। এবার এখান থেকে যদি আমি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, এই যে নিউক্লিয়াসটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে কি? শুধু সাইটোপ্লাজম। এবার এই সাইটোপ্লাজম কি দিয়ে তৈরি হয়? এক তো কোষ অঙ্গাণু, এই যে আমরা দেখেছি গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, এগুলো দিয়ে, আর হচ্ছে যে ঘন যে থকথকে তরলটা। তাহলে কোষ অঙ্গাণুগুলোকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি পড়ে থাকছে? শুধুমাত্র কি? সাইটোসোলটা পড়ে থাকছে, যেটা হচ্ছে ঘন তরল যেটা অংশটা, সেটাই পড়ে থাকছে। আমরা কি বললাম এবার? যে এবার আমরা প্রত্যেকটা যে কোষাঙ্গন সম্পর্কে, এটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। সেটার বৈশিষ্ট্য কি, কাজ কি, কিভাবে তৈরি হয়েছে, কি কি দিয়ে তৈরি, ঠিক আছে, সব কিছু সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম লেয়ারটা কি রয়েছে? আমরা কি বললাম? এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা, এটার নামটা কি বলেছিলাম? এটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। এটার সংজ্ঞা কি? উদ্ভিদের কোষপর্দার বাইরে অবস্থিত পুরু ভেদ্য আবরণকে কোষ প্রাচীর বলে। উদ্ভিদের কোষপর্দার বাইরে, এটা কোষ প্রাচীর, আর এটা কি বলেছিলাম? কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তাহলে দেখো, উদ্ভিদের কোষপর্দার বাইরে, এই যেটা কোষ পর্দা, এর বাইরে অবস্থিত পুরু ভেদ্য আবরণকে কোষ প্রাচীর বলে। ভেদ্য কথাটা মানে কি? যার মধ্যে থেকে হচ্ছে দ্রাব আর দ্রাবক দুটোই চলাচল করতে পারে, সেটা হচ্ছে ভেদ্য। ঠিক আছে, আবরণকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর। এটা কোথায় অবস্থিত? উদ্ভিদ কোষে থাকে আর কি ছত্রাকে থাকে। এটা কি প্রাণী কোষে থাকে না, এটা হচ্ছে প্রাণী কোষে থাকে না। এবার এটা উদ্ভিদ কোষে কি দিয়ে তৈরি? আমি বলেছিলাম পড়ানোর সময় একটু আগে, উদ্ভিদ কোষে হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, সাধারণত সেলুলোজ দিয়ে তৈরি। এছাড়াও কি থাকে? হেমিসেলুলোজ থাকে, সুবেরিন থাকে, তোমরা চাইলে লিখে নিতে পারো এগুলো, যদিও পরে আমি বলবো আবার ডিটেলসে, তখনও লিখে নিতে পারো বা এখনও লিখতে পারো। এটা হচ্ছে কি থাকে? সেলুলোজ থাকে মেইনলি, এছাড়া থাকে হচ্ছে হেমিসেলুলোজ, সুবেরিন, এগুলো দিয়ে থাকে, পেকটিন। আর ছত্রাকে কি দিয়ে তৈরি থাকে? ছত্রাকে হচ্ছে কোষ প্রাচীর তৈরি থাকে হচ্ছে কাইটিন দিয়ে। কাইটিন দিয়ে হচ্ছে তৈরি থাকে। উৎপত্তি, এই কোষ প্রাচীরটা, এই যে বাইরের যে কোষ প্রাচীরটা, এটা কোথা থেকে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে, এই যে দেখো এই অংশটা কি লিখেছি আমি? ইয়ার, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর কি এটা? গলগি বডি। এটাকে আমি কি বলেছিলাম? এটা হচ্ছে গলগি বডি। আরেকটা কি? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা দিয়ে তৈরি হয়। তাহলে কি হয়? ইয়ার আর গলগি বডি থেকে তৈরি হয়। ঠিক আছে, এটার কাজ কি? এটা যেহেতু বাইরে রয়েছে, দেখো বাইরের দিকে, এটা হচ্ছে কোষকে আকার আকৃতি প্রদান করছে। কোষকে কিরকম দেখতে হবে, আকার আকৃতি কোষকে প্রদান করছে শেপ। আর কি? কোষের ভিতরের এই যে সাইটোপ্লাজম, এটাকে কি রক্ষা করছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার যে এখানে আমরা কি দেখছি? অনেকগুলো কোষ রয়েছে। ঠিক আছে, যখন আমরা উদ্ভিদ কোষ আঁকবো তখন হচ্ছে আমরা এরকম ভাবে আঁকবো। ঠিক আছে, এরকম ষড়ভুজাকার আঁকবো। যখন প্রাণী কোষ আঁকবো তখন হচ্ছে আমরা এরকম গোল এরকম ভাবে আঁকবো। যখন উদ্ভিদ কোষ আঁকবো তখন আমরা এরকম আকৃতি রাখবো, ষড়ভুজাকার। ঠিক আছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে, দেখে নাও। এখানে দেখো প্রত্যেকটা কোষ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা যে একটা যে তৈরি হয় উদ্ভিদ কোষ, যখন একটা উদ্ভিদ পুরো দেহ তৈরি হয়, অনেকগুলো কোষ একসাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে। এখানে দেখো বিভিন্ন কোষ পরপর রয়েছে। ঠিক আছে, এবার দেখো দুটো যে কোষ, এই দুটো কোষের মধ্যে দেখো একটা কমন, এই যে একটা কমন স্তর রয়েছে বা একটা কমন লেয়ার রয়েছে, যে আমি নীল কালারের কালি দিয়ে এঁকেছি দেখো। এই যে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। আর মানে কোষ প্রাচীরটা এই ভাগগুলোতে বিভক্ত। ঠিক আছে, এরকম দেখতে হয় কোষ প্রাচীরটা। এই যে লেয়ারটা মাঝখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা যে কমন লেয়ার, সেটাকে বলা হচ্ছে মধ্যচ্ছদা। আর একদম যে বাইরের লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর তারপরে যে লেয়ারটা রয়েছে গৌণ প্রাচীর। এর পরে কি আসবে? এর পরে আসবে হচ্ছে এখান থেকে কোষ পর্দা। ঠিক আছে, এখান থেকে হচ্ছে কোষ পর্দা। এই যে এখান থেকে আসবে হচ্ছে এটা কোষ পর্দা। ঠিক আছে, আজকে আমরা পড়ছি কোষ প্রাচীর, তাই আমরা এই পার্টটাই পড়ছি যে মধ্যচ্ছদা, কমন যে অংশটা সেটা হচ্ছে মধ্যচ্ছদা, একদম বাইরের যে অংশটা সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর তারপরের যে অংশটা সেটা হচ্ছে কি গৌণ প্রাচীর। ঠিক আছে, এবার এই যে মধ্যচ্ছদা, এগুলো প্রত্যেকটা নিশ্চয়ই কিছু না কিছু জিনিস দিয়ে তৈরি হয়, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, মধ্যচ্ছদা হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে? তাহলে আমরা দেখব
মধ্যচ্ছদ হচ্ছে তৈরি হচ্ছে এর উপাদান, মধ্যচ্ছদের উপাদান হচ্ছে সেলুলোজ, এটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, আর কি আছে লিগনিন, লিগনিন, আর হচ্ছে যে সুবেরিন। এই যে মধ্যচ্ছদা এটা কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন আর সুবেরিন দিয়ে। এরপরে কি আছে বাইরের যে প্রাচীরটা, এটাকে কি বলা হচ্ছে? প্রাথমিক প্রাচীর। এটা কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট, এই নামগুলো ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো থেকে অনেক শর্ট কোশ্চেন দেবে। ক্যালসিয়াম অনেক সময় আসে, এগুলো থেকে অনেক শর্ট কোশ্চেন খুব আসে। ক্যালসিয়াম পেকটেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট। আর এখানে কি পড়ে রয়েছে? এটা হচ্ছে কি গৌণ প্রাচীর, এটা হচ্ছে হেমিসেলুলোজ, আর হচ্ছে কি সেলুলোজ, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে যে কোষ প্রাচীর যেটা, এটা তো এই যে কোষ প্রাচীরের মধ্যে কি কি রয়েছে? মধ্যচ্ছদা, প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর। এগুলো তৈরি হচ্ছে কিভাবে? তোমরা সবাই কিন্তু মাঝখানে নিউক্লিয়াসে এটা দেবে, ঠিক আছে? এগুলো তৈরি হচ্ছে কিভাবে? আমরা সবাই জানি যে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সবাই পড়েছি ছোটবেলায়, যে মাইটোসিস কোষ বিভাজন। একটা কোষ যখন মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, আচ্ছা মাইটোসিস পদ্ধতিটা কি 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 ভাবে বিভাজিত হয়? একটা হচ্ছে তোমরা ছোটবেলায় পড়েছো এটা, একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর কি টেলোফেজ। প্রোফেজে আমরা কি দেখেছি? যে নিউক্লিয়াসটা সুস্পষ্ট হচ্ছে, যে নিউক্লিয়াসটা সুস্পষ্ট হচ্ছে। মেটাফেজে কি দেখেছি? এই যে এরকম ভাবে তোমার হচ্ছে যে একদম মেটাফেজ প্লেটে সঞ্চিত হচ্ছে। তারপরে আমরা কি দেখেছি? যে বেনতন্তু তৈরি হয়, এই যে এখান থেকে হচ্ছে কি তৈরি হয়? সেন্ট্রোজোম থাকে, এখান থেকে হচ্ছে বেনতন্তু তৈরি হচ্ছে। এই যেগুলো এরকম ভাবে ভাগ হয়ে গেছে, তোমরা পড়েছো। আমি জাস্ট একবার মনে করিয়ে দিচ্ছি যে কি আছে এটা। তারপরে আমরা কি দেখেছি? যে এরকম দুদিকে নিউক্লিয়াস চলে গেছে আর মাঝখানে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, সেল প্লেট, কোষপাত এগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? মাইটোসিস পদ্ধতি। এরপরে যখন কোষটা এই পদ্ধতিতে বিভাজিত হয়ে যখন এই টেলোফেজ দশায় আসে, এই দশায় আসার পর হচ্ছে এই কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখে নি কিভাবে তৈরি হয়। তাহলে টেলোফেজ দশায় কি দেখলাম? যে এরকম দুটো সেল আস্তে আস্তে তৈরি হওয়ার দিকে এগোচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এঁকে নিই এটা এরকম ভাবে দুটো সেল তৈরি হওয়ার দিকে হচ্ছে এগোচ্ছে। এই দুটো কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এখানে কি তৈরি হচ্ছে মাঝখানে? এটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। আর এখানে কি থাকে? এই যে আমরা দেখেছি আগের ছবিতে, যেখানে ইআর থাকে, গলগি বডি থাকে, এখানে এগুলো ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা পুরোটা লিখবে। আর এগুলো কি? এগুলো হচ্ছে গলগি বডি, ঠিক আছে? এগুলো হচ্ছে গলগি বডি। এবার আমরা কি দেখছি? যে এই ফ্র্যাগমোপ্লাস্টটা কি, সেটা আমরা মুছে দিই। এই ফ্র্যাগমোপ্লাস্টটা হচ্ছে পেকটিন পূর্ণ থলি। এটা হচ্ছে কি? পেকটিন পূর্ণ থলি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে ফ্র্যাগমোপ্লাস্ট কি দিয়ে তৈরি? পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। পেকটিন পূর্ণ থলিকে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। এরপরে এই ফ্র্যাগমোপ্লাস্টটা থেকে তৈরি হচ্ছে কি? মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। এই যে তৈরি হয়ে গেল আমাদের যেটা দরকার ছিল,
মধ্যপর্দা বা মিডিল ল্যামিনা। এই যে আমাদের দরকার ছিল, এই যে এটা হচ্ছে মধ্যপর্দা, এই যে তৈরি হয়ে গেল। এরপরে তাহলে আমরা এটাকে এঁকে নিই। এটার পরে তাহলে এটা কিরকম দেখতে হবে, দুটো নিউক্লিয়াস রয়েছে আর এখানে তৈরি হয়ে গেছে হচ্ছে মধ্যপর্দা। এটা হচ্ছে মধ্যপর্দা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, দেখে নাও এটা। এরপরে কি তৈরি হচ্ছে, এরপরে মধ্যপর্দার পরে তৈরি হবে হচ্ছে প্রাথমিক প্রাচীর আর গৌণ প্রাচীর, যেটা আমাদের দরকার। প্রাথমিক প্রাচীর আর হচ্ছে গৌণ প্রাচীর। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথমে টেলোফেজ দশা এলো, দুটো নিউক্লিয়াস দুদিকে রয়েছে, ইয়ার গলগি বডি এখানে রয়েছে কোষে। এই ইয়ার আর গলগি বডি থেকে তৈরি হচ্ছে কি, আমরা জানি যে তৈরি হয়েছে হচ্ছে কোষ প্রাচীর। এবার আমরা দেখব মাঝখানে এরকম পেকটিন জাতীয় পদার্থ সঞ্চিত হয়ে তৈরি করেছে হচ্ছে ফ্ল্যাগমোপ্লাস্ট। এই ফ্ল্যাগমোপ্লাস্ট থেকে তৈরি হচ্ছে মধ্যপর্দা। এই যে মধ্যপর্দা, এই যে এটা না, যেটা কমন লেয়ারটা সেটা হচ্ছে মধ্যপর্দা। দুটো সেলের মধ্যে যে কমন কোষ প্রাচীরের যে লেয়ারটা, যেটা সেটা হচ্ছে মধ্যপর্দা। তারপর আমরা কি দেখছি, এই মধ্যপর্দার পরে তৈরি হচ্ছে প্রাথমিক প্রাচীর আর কি হচ্ছে গৌণ প্রাচীর। এরপরে কি হবে, এরপরে হচ্ছে দুটি কোষ আলাদা হয়ে যাবে। আমরা দেখেছি যে এখান থেকে ডিভাইড হয়ে এটা একটা কোষ আর এটা একটা কোষ হয়ে যাচ্ছে, দুটি কোষ আলাদা হয়ে যাবে। এবার তোমরা এটা এঁকে নাও, মধ্যপর্দা তৈরি হলো। এই মধ্যপর্দার পরে কি তৈরি হবে বললাম, যে প্রাথমিক প্রাচীর, এটা ছিল কি মধ্যপর্দা। মধ্যপর্দার পরে তৈরি হবে হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এটা কি ছিল মধ্যপর্দা, আর এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এই দুটো হচ্ছে প্রাথমিক প্রাচীর। এরপরে আমরা কি বললাম, যে প্রাথমিক প্রাচীরের পরে কি তৈরি হবে, এখানে হচ্ছে তৈরি হবে গৌণ প্রাচীর। তাহলে গৌণ প্রাচীরটা এই যে এটা হচ্ছে গৌণ প্রাচীর, এটা হচ্ছে গৌণ প্রাচীর, ঠিক আছে। এরপরে আমরা কি দেখব, এরপর আমরা কি দেখলাম, দুটি কোষ আলাদা হয়ে যাবে। তাহলে এরপর আমরা কি দেখব, যে দুটো কোষ, এখানে দেখা যাবে না তোমাদের, একটু মুছে দিচ্ছি জলটা, ঠিক আছে। এরপর আমরা কি দেখব, যে দুটো কোষ আলাদা হয়ে যাচ্ছে। এটা একটা কোষ তৈরি হয়ে যাচ্ছে, যে কোষ প্রাচীর, কোষ পর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, এগুলো সব এরকম নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা কোষ তৈরি হচ্ছে, এই যে এখান থেকে দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একবার দেখি, আমরা দেখেছি যে কি মাইটোসিস কোষ বিভাজনের ফলে চারটে দশায় বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। টেলোফেজ দশাটাই কি, দুটো নিউক্লিয়াস দুদিকে চলে যাচ্ছে। তারপরে কি হয়, যে এখানে কোষের মধ্যে ইয়ার রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি রয়েছে, আর মাঝখানে কি রয়েছে, ফ্ল্যাগমোপ্লাস্ট সঞ্চিত হচ্ছে। ফ্ল্যাগমোপ্লাস্টটা কি, এটা হচ্ছে পেকটিন পূর্ণ থলি। আর কি, এরপর আমরা কি দেখতে পাবো পরের ধাপে, যে এই ফ্ল্যাগমোপ্লাস্ট থেকে তৈরি হচ্ছে কি মধ্যপর্দা। এই যে তৈরি হলো মধ্যপর্দা। এরপরে এই যে তার মানে কি, এই যে এটা হচ্ছে মধ্যপর্দা। তারপর আমরা কি দেখবো, যে মধ্যপর্দার থেকে তারপরে তৈরি হচ্ছে পাশ থেকে কি, মধ্যপর্দার দুপাশ থেকে তৈরি হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। আর তারপরে কি তৈরি হচ্ছে, এই যে গৌণ প্রাচীর, এই যে কালো। তারপরে কি দেখবো, যে দুটো কোষ এরকম আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তৈরি হচ্ছে কোষ প্রাচীর। এরপর আমরা কি দেখবো, যে এটা কিভাবে কোষ প্রাচীর তৈরি হলো সেটা রয়েছে। এরপর আমরা দেখবো এখানে আরো কিছু অংশ দেখা যাচ্ছে, যেমন হচ্ছে প্লাজমোডেজমাটা রয়েছে, পিত্ত রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে, সেটা আমরা নেক্সট দিন জানবো। তোমরা এটা ভালো করে পড়বে, দেখবে, ঠিক আছে। আর কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, দেখে নাও এটা।